Hello and welcome viewers. ব্যাংক রেল সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোয় ইন্ডিয়ান ইকোনমি পোর্শন থেকে যে প্রশ্নগুলো আসে তার অনেকটাই ব্যাংকিং সিস্টেমের থেকে থাকে এবং ব্যাংকিং সিস্টেমের মধ্যে আরবিআই এবং আরবিআই এর গঠন, কাঠামো, কাজ, মনিটারি পলিসি ইত্যাদি অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশগুলোর জন্য আমি পরপর কতগুলো এপিসোডে ভাগ করে ভিডিও আপলোড করছি, যেখানে আরবিআই উদ্ভবের ইতিহাস, আরবিআই এর গঠন কাঠামো বা স্ট্রাকচার, আরবিআই এর কাজ, আর্থিক নীতি বা মনিটারি পলিসি ইত্যাদি বিশদভাবে আলোচনা করা। আজকে আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই, সেন্ট্রাল ব্যাংক, ভারতের সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে আলোচনা করব। আরবিআই হলো ভারতের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বা মনিটারি অথরিটি, যা ভারতের অর্থ যোগান নিয়ন্ত্রণ করে, নোট ছাপায় এবং দেশের ব্যাংক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করে। এই সেন্ট্রাল ব্যাংকিং এর মূল উদ্দেশ্য বা বলা যেতে পারে বেসিক প্রিন্সিপালস হচ্ছে দুটো। একটা হচ্ছে নো কম্পিটিশন অ্যামং দ্য ব্যাংকস, অর্থাৎ ব্যাংকগুলোর মধ্যে অন্যান্য যে দেশের যে সমস্ত ব্যাংকগুলো আছে সেই সমস্ত ব্যাংকগুলোর সাথে আরবিআই বা রিজার্ভ ব্যাংকের কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, বরং বলা যেতে পারে অন্য ব্যাংকগুলোর পরিচালনা, নিয়ন্ত্রণ, তদারকি যাবতীয় দায় দায়িত্ব আরবিআই বা কেন্দ্রীয় ব্যাংকের। আর এই আরবিআই এর নিয়ন্ত্রণে বা অধীনে রয়েছে দেশের সমস্ত কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংক ছাড়াও অন্যান্য যাবতীয় ব্যাংক, সেটা সমবায় ব্যাংক হতে পারে, রিজিওনাল রুরাল ব্যাংক হতে পারে বা বেসরকারি ব্যাংক হতে পারে। সমস্ত ব্যাংকগুলো আরবিআই এর নিয়ন্ত্রণে অধীনে আছে এবং তার নিচে আমরা জনগণ আছি। এই হচ্ছে খুব সংক্ষেপে আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমটা। এখন এই আরবিআই এর ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব। আরবিআই এর ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যে দুটো বিষয় আমরা বলবো, যে আরবিআই এর মূল প্রিন্সিপাল হচ্ছে একটা, ব্যাংকগুলোর মধ্যে কোনো রকম কম্পিটিশন হবে না, ব্যাংকগুলোর সাথে আরবিআই এর কোনো কম্পিটিশন হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে না। আর দ্বিতীয় যে প্রিন্সিপালটা বলা যায় সেটা হলো যে ওয়েলফেয়ার অফ দ্য ইকোনমি, অর্থাৎ দেশের ওয়েলফেয়ার কি করে, কল্যাণ কি করে বৃদ্ধি করা যেতে পারে সেটা। সুতরাং এই দুটো বেসিক প্রিন্সিপাল, একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, আর দ্বিতীয়ত ওয়েলফেয়ার বা কল্যাণ বৃদ্ধি। এই দুটো বেসিক প্রিন্সিপালের উপর বেস করে দেশে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম গড়ে উঠেছে। তাই সেন্ট্রাল ব্যাংকিং এর ইতিহাস, কিভাবে আরবিআই গড়ে উঠলো তার ইতিহাস বলতে গেলে প্রথম আমরা বিশ্বে প্রথম যে সেন্ট্রাল ব্যাংক দেখতে পাই সেটা হলো 1668 সালে। 1668 সালে সুইডেনে প্রথম সেন্ট্রাল ব্যাংক আমরা দেখতে পাই, যে ব্যাংকটার নাম হচ্ছে দ্য রিস্ক ব্যাংক। দ্য রিস্ক, RIKS, দ্য রিস্ক ব্যাংক। এই ব্যাংকটা 20 জন কর্মী নিয়ে প্রথম যাত্রা শুরু করে। এই ব্যাংকটাই হলো বিশ্বের ইতিহাসের প্রথম কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে 27শে জুলাই 1694 সালে ইংল্যান্ডে কেন্দ্রীয় ব্যাংক আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় ব্যাংক অফ ইংল্যান্ড। এটা 27শে জুলাই 1694 সালে এ কাজ শুরু করে। তারপরে আমেরিকাতে আমরা দেখতে পারি 1913 সালে ফেডারেল রিজার্ভ সিস্টেম, এই পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব। যাই হোক, এটা ছিল বিশ্বের ইতিহাস। এবার আমরা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বা হিসাবে আরবিআই এর উদ্ভবের ইতিহাসটা যদি আলোচনা করি, তাহলে দেখব একদম শুরুতে 1914 সালে ভারতে চেম্বারলিন কমিশন তৈরি হয়। এই যে চেম্বারলিন কমিশন তৈরি হয় 1914 সালে,
এই চেম্বারলিন কমিশন সুপারিশ করে তৎকালীন ভারতের তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাংক ছিল, ব্যাংক অফ বেঙ্গল যেটা 1806 সালে গঠিত হয়, ব্যাংক অফ বোম্বে যেটা 1840 সালে গঠিত হয় এবং ব্যাংক অফ মাদ্রাজ যেটা 1843 সালে গঠিত হয়। এই তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাংককে মার্জ করে বা একত্রিত করে একটা ব্যাংক তৈরি করার কথা বলা হয়, যে ব্যাংকটার নাম দেওয়া হয় ইম্পিরিয়াল ব্যাংক। এই ইম্পিরিয়াল ব্যাংকটা তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু ছিল যে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়াতে কেন্দ্রীয় ব্যাংকের মতো কাজ করার। যদিও আলটিমেটলি এই ইম্পিরিয়াল ব্যাংকটা প্রথম দিকে কেন্দ্রীয় ব্যাংকের মতো ব্রিটিশ গভর্নমেন্টের আয় ব্যয় বা বিভিন্ন কাজে সহায়তা করলেও আলটিমেটলি 1955 সালে এই ব্যাংকটাকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় এবং তখন ইম্পিরিয়াল নামটাকে বাদ দিয়ে নতুন নামকরণ করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। তাহলে আমাদের আরবিআই কিভাবে তৈরি হলো বা কিভাবে গঠিত হলো? 1926 সালে রয়্যাল কমিশন অন কারেন্সি অ্যান্ড ফিনান্স, এই কমিশনটা গঠিত হয়। এই কমিশনের চেয়ারম্যান ছিলেন এডওয়ার্ড হিল্টন ইয়াং। এই এডওয়ার্ড হিল্টন ইয়াং এর নেতৃত্বে যে রয়্যাল কমিশনটা গঠিত হয়, এই কমিশনের সুপারিশ অনুসারে এই কমিশনটার মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশ কলোনির ডেভেলপমেন্ট এবং সেই উদ্দেশ্যেই এই কমিটি 1927 সালে রিজার্ভ ব্যাংক বিল উত্থাপন করে, অর্থাৎ প্রথম সুপারিশ করে রিজার্ভ ব্যাংক বিল 1927 সালে। কিন্তু 1927 সালে এই কমিটি, যেটাকে রয়্যাল কমিশনও বলা যেতে পারে আবার ইয়াং হিল্টন কমিশনও বলা যেতে পারে, একটা পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষায় একটা প্রশ্ন খুব আসে, কোন কমিশনের ভিত্তিতে আরবিআই গঠিত হয়? তখন যদি অপশান হিল্টন ইয়াং কমিশন থাকে তাহলে সেটাও ঠিক, বা রয়্যাল কমিশন যদি বলে তাহলে সেটাও ঠিক হবে। ঠিক আছে, তাহলে এই রয়্যাল কমিশন বা ইয়াং হিল্টন কমিশনের সুপারিশ ক্রমে 1927 সালে রিজার্ভ ব্যাংক বিল উত্থাপিত হয়, কিন্তু এই বিলটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মতানৈক্যের কারণে কিন্তু পাশ হয়নি। তাহলে কি দাঁড়ালো? এই বিলটা অনুযায়ী বা এই কমিশনের সুপারিশ অনুযায়ী যে রিজার্ভ ব্যাংক বিল উত্থাপিত হয়েছিল তা পাশ হলো না মতানৈক্যের কারণে। তখন 1933 সালে একটি কমিটি গঠিত হয় যেটা হচ্ছে হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মস। এই হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মস কমিটির চেয়ারম্যান ছিলেন জন সাইমন। হ্যাঁ ঠিক, জন সাইমন বলতে আমরা যে ইতিহাসে সাইমন কমিশন পড়েছি, সেই জন সাইমনই ছিলেন এই 1933 সালে গঠিত হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মসের চেয়ারম্যান। 1930 সালে, 31 সালে এবং 32 সালে আমরা যদি ইতিহাসটা পর্যালোচনা করি তাহলে দেখব এই 3 বছরে 3টে গোল টেবিল বৈঠক হয়। এই গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্সের ফলশ্রুতিতে 1933 সালে রিজার্ভ ব্যাংক বিল উত্থাপিত করে। এই হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মস, এরা রিজার্ভ ব্যাংক বিল উত্থাপন করে জন সাইমনের নেতৃত্বাধীন কমিটি। এখন এই যে রিজার্ভ ব্যাংক বিল উত্থাপিত হলো, এরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এইটা 1934 সালে পাশ হলো এবং তখন বলা হচ্ছে এটাকে আরবিআই অ্যাক্ট অফ 1934। তাহলে 1934 সালে আরবিআই অ্যাক্ট অফ 1934 পাশ হলো এবং যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
আর অনুমোদন পায় 1935 সালে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নামেই পরিচিত। এবং এই কমিটির বা এই আইনের সুপারিশ ক্রমেই 1935 সালের 1 এপ্রিল আমাদের দেশে আরবিআই তার কাজ শুরু করে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালের 1 এপ্রিল ভারতে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ শুরু করে। এ প্রসঙ্গে একটুখানি বলে দিই যে 1921 সালে 3টে প্রেসিডেন্সিয়াল ব্যাংক মার্জ করে যে ইম্পিরিয়াল ব্যাংক তৈরি হয়েছিল তা সাধারণ ব্যাংকিং ব্যবসার পাশাপাশি ব্রিটিশ সরকারের হয়ে কেন্দ্রীয় ব্যাংকের মতো কিছু কাজ করত, যদিও তাদেরকে 1935 সালে আরবিআই গঠিত হওয়ার পর ইম্পিরিয়াল ব্যাংকের গুরুত্ব কিন্তু আর থাকে না, কমে যায় এবং আলটিমেটলি 1955 সালে এটি ন্যাশনালাইজ করে এর নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক করা হয়। তাহলে 1935 সালে আরবিআই কাজ শুরু করলো এবং শুরুর প্রথম দিকে এটি কিন্তু বাণিজ্যিক ব্যাংক বলা যায়, কারণ 1935 সালে যখন এটা কাজ শুরু করে তখন এর মালিকানা অর্থাৎ শেয়ারের অধিকাংশই কিন্তু বেসরকারি হাতে ন্যস্ত ছিল। ফলে আরবিআই কেন্দ্রীয় ব্যাংক হিসাবেই যে 1935 সালে কাজ শুরু করলো তা কিন্তু পুরোপুরি বলাটা সঠিক নয়, কারণ সেই সময় এটি বাণিজ্যিক ব্যাংকের মতো এর শেয়ার বা মালিকানা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে ন্যস্ত ছিল। এরপরে 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে আরবিআই ন্যাশনালাইজেশনটা হয়। সেই ন্যাশনালাইজেশনের প্রসঙ্গটা পরে আসছি। এই প্রসঙ্গে বলে রাখি যে 1612 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে তখন তারা কিন্তু ট্রেডিং কোম্পানি হিসাবে কাজ করছিল এবং 1612 সাল থেকে একেবারে 1757 সাল পর্যন্ত তারা ব্যাপক পরিমাণ বাণিজ্য বা হেভি ট্রেডিংটা করে। 1757 থেকে সিপাহী বিদ্রোহ অর্থাৎ 1858 সাল পর্যন্ত এই সময়ে তারা ভারতে অনেক অঞ্চল অকুপাই বা অধিকার করে নেয় এবং ট্রেডিং কোম্পানি থেকে তারা রুলার হিসাবে বা শাসক হিসাবে পরিগণিত হয় এবং এই সময় তারা কিন্তু প্রচুর রাজস্ব আদায় করে এবং প্রকৃতপক্ষে ভারত থেকে লুটপাটের এই সূচনাটা হয়। 1858 সালে সিপাহী বিদ্রোহ, তারপরে ভারতে প্রকৃত ব্রিটিশ রাজ শুরু হয় এবং ভারত আফগানিস্তান, বার্মা, নেপাল, তিব্বতকে নিয়ে ব্রিটিশ ইন্ডিয়া তৈরি হয়। তাহলে এই সময় যে ব্রিটিশ ইন্ডিয়া তৈরি হলো সেই ব্রিটিশ ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র যে ভারত ছিল তাই নাই, তার সাথে আফগানিস্তান, বার্মা, তিব্বত এবং নেপালও অন্তর্ভুক্ত ছিল। যদিও 1937 সালে বার্মা আমাদের এই ব্রিটিশ ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যায়, কিন্তু মজার বিষয় হলো যে আরবিআই তখনও কিন্তু বার্মার সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ চালিয়ে যায় এবং এই কাজ চালানোটা চলে কতদূর পর্যন্ত? এপ্রিল 1947, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে কয়েক মাস আগে এপ্রিল পর্যন্ত, 1947 সালের এপ্রিল পর্যন্ত আরবিআই বার্মারও কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ চালিয়ে যায়, যদিও বার্মা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া থেকে 1937 সালেই আলাদা বা পৃথক হয়ে গিয়েছিল। যাই হোক, 1947 সালের 15ই আগস্ট সেই আকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ ঘটল ভারতের, কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া তখন ভারতকে ব্রিটিশ গভর্নমেন্ট তখন ব্রিটিশ ইন্ডিয়া যে কলোনি, ব্রিটিশ কলোনি, সেটাকে দুটো ভাগে ভাগ করে ইন্ডিয়া এবং পাকিস্তান এইভাবে আমাদের স্বাধীনতা অর্পণ করলে এই ইতিহাস আমরা সবাই জানি। এখন তাহলে ভারত আর পাকিস্তান যখন আলাদা হয়ে গেল তখনও কিন্তু আরবিআই পাকিস্তানের ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে কাজ করার পাশাপাশি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসাবেও কাজ চালিয়ে যাচ্ছিল। কতদিন পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আরবিআই কাজ চালিয়ে গেছে? 1948 সালের জুলাই পর্যন্ত
আরবিআই পাকিস্তানের জুন পর্যন্ত 1948 সালের জুন পর্যন্ত আরবিআই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ চালিয়ে যায় এবং জুলাই মাস 1948 সালের জুলাই থেকে আরবিআই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করা বন্ধ করে দেয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বার্মা এবং পাকিস্তান দুটোই ব্রিটিশ ইন্ডিয়া থেকে যথাক্রমে 1937 সালে এবং 1947 সালে পৃথক হয়ে গেলেও আরবিআই কিন্তু এই দুটো দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে অনেকটা সময় কাজ করে গেছে। যাই হোক, এইবার আমরা আসছি যে 1948 সালে ভারতেই একটা বিল পাস হয় যার নাম আরবিআই অ্যাক্ট অফ 1948। এই আইন মোতাবেক প্রাইভেট শেয়ার হোল্ডারদের কম্পেনসেট বা ক্ষতিপূরণ দিয়ে সরকার তাদের শেয়ার কিনে নেয়। ফলে কি হলো যে আর কেন্দ্রীয় ব্যাংক আরবিআই আর কিন্তু বেসরকারি মালিকানায় থাকলো না সরকারের অধীনে, অর্থাৎ 1949 সাল থেকে আরবিআই সম্পূর্ণরূপে রাষ্ট্রায়ত্তকরণ করা হলো বা জাতীয়করণ করা হলো। অর্থাৎ 1949 সালের 1 জানুয়ারি থেকে আরবিআই ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ শুরু করে দিল। এবং তারপরে বলা যেতে পারে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 পাস হয় এবং এর ফলে তখন কি আরবিআই ক্ষমতা লাভ করে দেশের অন্যান্য ব্যাংকগুলোকে কন্ট্রোল করার মতো। প্রকৃতপক্ষে দেশের ব্যাংকিং সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখার জন্যই এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1949 পাস হয়। তাহলে এই ছিল আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গঠনের ইতিহাস। এরপরে একদম যদি আমরা আরবিআইয়ের ইতিহাস একদম সাম্প্রতিক কাল পর্যন্ত আলোচনার মধ্যে আনি, তাহলে আমরা পরপর বলতে পারি যে 1950 সালে ভারতের সংবিধান প্রণয়ন হলো। তারপরে 1951 সালে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরু হলো, অর্থাৎ ভারতে পরিকল্পনার যুগের প্রবর্তন ঘটল এবং আরবিআই কিন্তু আস্তে আস্তে দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসনে উপনীত হলো। এবার আসে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ যে দুটো, 1999 সালে আরবিআই ডেবিট কার্ড এবং স্মার্ট কার্ডের প্রবর্তন ঘটালো। অর্থাৎ 1999 সালে ডেবিট কার্ড, স্মার্ট কার্ডের প্রচলন শুরু হলো এবং এরপরে উল্লেখযোগ্য যেটা সেটা হলো 2005 সালে ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার অর্থাৎ এনইএফটি প্রবর্তন করলো, অর্থাৎ যেটাকে আমরা অনলাইন মানি ট্রান্সফার বলতে পারি। অর্থাৎ এরা অফ ইন্টারনেট ব্যাংকিং স্টার্টেড। অর্থাৎ 2005 সালে ভারতে এই যে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এর সূচনা হলো আরবিআইয়ের হাত ধরে। মোটামুটি এই একেবারে সাম্প্রতিক বিবর্তন বা পরিবর্তন আরবিআইয়ের টোটাল ইতিহাসটা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এ প্রসঙ্গে শুধু আর একটা কথাই বলার, সেটা হলো 1991 সালের আগে পর্যন্ত আমাদের দেশে আরবিআই অ্যাক্টেড অ্যাজ আ বস, অর্থাৎ মালিক বা বসের মতো বিহেভ করতো। বাট আফটার ক্রাইসিস ইন 1991 ইট অ্যাক্টেড অ্যাজ মেন্টর। এই ভূমিকাটার কিন্তু পরিবর্তন ঘটলো। অর্থাৎ 1999 সাল আমরা জানি যে আমাদের দেশে যে একটা ক্রাইসিস অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পারি যে ব্যাপক নিউ ইকোনমিক পলিসি, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইত্যাদি প্রবর্তন হয় ভারতে, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন ইত্যাদির উদ্ভব ঘটে। এই সমস্ত প্রেক্ষাপটে আরবিআইয়ের রোল বা ভূমিকাটা বদলে যায়। আগে বিফোর 1991 যেখানে বস বা বলা যেতে পারে সুপ্রিম অথরিটি হিসাবে কাজ করত, সেই রোলটা বদলে গিয়ে এখন আফটার 1991 কাজ করছে মেন্টর হিসাবে।
আশা করি আরবিআইয়ের উদ্ভব বা এর ইতিহাস সম্পর্কে তোমাদের সবার ধারণা পরিষ্কার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।